আসসালামু আলাইকুম সবাইকে। ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের অষ্টম অধ্যায়টা হচ্ছে সুষম ও যৌগিক বস্তুর পরিমাপ সম্পর্কে। তো আমরা প্রথমে বেসিক কিছু জেনে নেব, এরপর আমরা সবাই বেসিক জিনিস ক্লিয়ার করে অনুশীলনীতে যাব। কেমন? দেখো, আমরা প্রথমে শিখব বৃত্তচাপ এবং বৃত্ত কলা, এই দুইটা জিনিস আসলে কি। ঠিক আছে, দেখো বৃত্তচাপ কিন্তু আমরা সেই ছোটকাল থেকে পড়ে আসছি। একটু ক্লিয়ার করে দেখো, বৃত্তচাপ হচ্ছে বৃত্ত যে তুমি এখানে দেখতে পাচ্ছ, এইটার যে কোনো বিন্দু থেকে আরেকটা বিন্দু, মানে যে কোনো দুইটা বিন্দু তুমি যদি নাও, তাহলে এরকম একটা বাঁকা কিন্তু একটা রেখা পাবা। ঠিক আছে, কিরকম? এইরকম। ঠিক আছে, দেখো আমি যদি এই এবি অংশটাকে ভেঙে এই পাশে লিখি, তাহলে ঠিক এরকম হবে। তাহলে এইটাকে বলা হবে কি ভাইয়া? চাপ। এই চাপটা আসলে কি? পরিধির যে কোনো দুই বিন্দু আর কি বলতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা পড়বো বৃত্তকলা কি। বৃত্তকলা হচ্ছে যে এই যে আমরা বললাম চাপ, দুটি বিন্দু নিলাম এবং এই দুটি বিন্দু থেকে একদম কেন্দ্র, দেখো দুটি বিন্দু কেন্দ্রে যে কোন উৎপন্ন করছে। মোট কথা এখানে ইয়েলো কালারের যে যতটুকু আবরণ দেখতে পাচ্ছ, সম্পূর্ণ অংশটা জুড়ে হচ্ছে কি ভাইয়া? সম্পূর্ণ অংশটা জুড়ে হচ্ছে বৃত্ত কলা। ঠিক আছে, তাহলে বৃত্ত চাপটা কি ভাইয়া? বৃত্ত চাপটা হচ্ছে পরিধির যে কোনো দুই বিন্দু, পরিধিতে কি বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দু যদি আমরা ভেঙে নেই, তাহলে সেটা কি? একটা চাপ। আর বৃত্ত কলা কি? এই যে চাপটা নিছি, চাপের ভেতরে যে অংশগুলো আছে সবগুলো হচ্ছে কি? সম্পূর্ণ জায়গাটা হচ্ছে বৃত্তকলা। তো আশা করি বৃত্তচাপ এবং বৃত্তকলা এই দুইটা জিনিস তোমাদের ক্লিয়ার। এখন আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য সম্পর্কে পড়ব। দেখো, বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু আমরা প্রিভিয়াস যে আগে একটা অধ্যায় ছিল, সেই অধ্যায়ে কিন্তু আমরা আলোচনা করছি। আমি আবার রিপিট করতেছি। দেখো, যখন এই উপরের চিত্র থেকে আমি দেখাই তোমাকে, যদি এটা ধরো, মনে করো তোমার কি, এটা হচ্ছে তোমার বৃত্তচাপ, হ্যাঁ, এবি। এই বৃত্তচাপ এ থেকে বি পর্যন্ত দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, আর এই যে থিটা, থিটা আছে, মনে করো কোন এখানে থিটা আছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে যদি আমরা এটা কেন্দ্র ধরি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবং তাহলে কি ও এ অবশ্যই ব্যাসার্ধ হবে, আবার ও বিও কিন্তু ব্যাসার্ধ হয়। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি বৃত্তচাপের বা বৃত্তের দৈর্ঘ্য সূত্র কি জানতাম? এ সমান আর থিটা। ঠিক আছে, এটা কিন্তু কি দূরত্বের সূত্র, ওই যে আমরা তেতুলিয়া টেকনাফের দূরত্ব বের করছি। ঠিক আছে, সেই সেম সূত্র, জাস্ট এখানে একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে গিয়ে দেখো, হ্যাঁ, বৃত্তচাপের দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করব, তখন ঠিক এই যেভাবে করব, হ্যাঁ, এইভাবে করব। বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। ঠিক আছে, এই যে দেখো 2 পাই কই থেকে আসছে? আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি এখানে, হ্যাঁ, এই সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্যটাই হচ্ছে কি, আমরা কি জানি ভাইয়া? পরিধি, তাই না? সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্যটা হচ্ছে কি ভাইয়া? পরিধি। এখন এই পরিধির সূত্রটা কি? 2 × π × r। ঠিক আছে, এই পরিধির সূত্র হচ্ছে কি 2 π r। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা সেই ছোটকাল থেকে পড়ে আসছি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? আমরা জানি πr², πr²। এটা কিন্তু কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কিন্তু শিখে ফেললাম, থিটা বাই 360 ইন্টু 2 π r একক। দেখো, এটা কিন্তু আমি এস ইজিক্যাল টু আর থিটাতে প্রকাশ করতে পারবো। কিভাবে দেখবা? এখানে একটা মজার টেকনিক আছে। এই বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, এই থিটা বাই 360 আছে না, এই 360কে ভেঙে লিখো 180 গুণন 2। আমি ইংরেজিতে লিখতেছি, কেমন? এখানে দিলাম 2 π r। তাহলে দেখো, এটা 180, এটা 180, কাটা, আবার কি 2 2 কাটা, তার রইল কি এস ইজিক্যাল টু আর থিটা। ঠিক আছে, সো প্রকাশ করা যায় আসলে। বাট তোমরা হচ্ছে কি এই সমস্ত ম্যাথের ক্ষেত্রে মনে রাখবা, বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের টেকনিক হচ্ছে থিটা বাই 360 ইন্টু 2 π r। ঠিক আছে, তো আশা করি বৃত্তচাপের দৈর্ঘ্য তোমাদের ক্লিয়ার। এরপর যদি আমি তোমাকে বলি যে কোনো একটা থিটা মান দিয়ে দিলাম, সাপোজ একটা বৃত্ত, এটা হচ্ছে কি আমার এ বিন্দু, এটা বি বিন্দু, আর তোমার এই থিটা মানটা দিয়ে দিলাম আমি কত, 30 ডিগ্রি। তাহলে তোমাকে বললাম যে এই যে এ বি, এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তুমি কিন্তু 1 সেকেন্ডের ভিতরে আনসার করতে পারবা, কারণ থিটা মানটা তুমি কি এখানে 30 বসে দিবা, এরপর 360 ইন্টু 2 π r, যা আসবে ওটাই আনসার। আশা করি বৃত্তচাপের দৈর্ঘ্য নিয়ে তোমাদের আর কোনো কোয়েশ্চেন নাই। এরপর দেখো, আমরা বৃত্ত কলার ক্ষেত্রফল সম্পর্কে পড়বো এখন।
দেখো বৃত্তচাপের মতো কি বৃত্তকলার ক্ষেত্রফল মোটামুটি সেম রয়েছে, বের করা যায়। আগে কিন্তু আমরা 2 পাই r দিতাম, এখন কি পাই স্কোয়ার দিয়ে গুণ দেবো, তার হয়ে যাবে। দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা কি সবাই খাতায় লিখে নাও, আমি বুঝে দিতেছি কেমন, তোমরা খাতায় লিখে নাও। আর আমি বারবার কিন্তু বলতেছি যে অঙ্ক করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, আদারওয়াইজ কি তোমার মাথায় কিন্তু কি ক্যাপচার হবে না। যাই হোক, দেখো এখন বৃত্তকলার ক্ষেত্রফলটা তাহলে কি থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। এটা বলতে আসলে বুঝাইছে যে বৃত্তকলা আমরা কি বলছিলাম ভাই, একটা বৃত্ত যদি এটা হয়, এখানে কেন্দ্র এবং এই যে যদি আমি এটাকে এ দেই এবং এটাকে বি দেই, হ্যাঁ, আর এখানে কি একটা কোণ দেব, এই কোণটা হচ্ছে থিটা, মানে থিটা মানটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলটা এই যে সম্পূর্ণ অংশ জায়গা দেখতে পাচ্ছ, একদম সম্পূর্ণ জায়গা, এগুলো হচ্ছে কি আমার বৃত্তকলার ক্ষেত্রফলটা কি সম্পূর্ণ বৃত্তের কোণ কিন্তু আমরা জানি 360 ডিগ্রি, এই যেটা কিন্তু কি সম্পূর্ণ বৃত্তের কোণ। এবং তোমার যে কোণটা নির্ণয় করতে বলবে, বৃত্তকলার ভেতরে যে কোণটা থাকবে সেই কোণটা হচ্ছে কি হয় এইটা। আর সমগ্র বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, সো পাই আর স্কোয়ার দিয়ে গুণ। এই হচ্ছে কি তোমার বৃত্তকলার ক্ষেত্রফল। আশা করি বৃত্তকলার ক্ষেত্রফল তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। এরপর দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে কি, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা যেটা বের করলাম ও কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতিক। এই যে দেখছো, এই কথাটা মানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি বুঝে দেই। এই যে ভিতরে যে আমরা কোণটা নিলাম, হ্যাঁ, এই কোণটা এবং বৃত্তকলার ক্ষেত্রফলটা, দ্যাট মিনস এইটা, ঠিক আছে, এইটা পরস্পর সমানুপাতিক বলতে বোঝাইছে যে এই যে সমানুপাতিক কথাটা, এটার মানে হচ্ছে যে দুটা বলছে তার একটা বাড়ালে আরেকটা বাড়বে। তার মানে তোমার এই যে বৃত্তকলার ক্ষেত্রফলটা, এটা বাড়বে কার উপর ডিপেন্ড করে, এই যে কোণের উপর, উৎপন্ন কোণ, মানে থিটা মানটা যদি বেশি হয় তাহলে কি তোমার বৃত্তকলাও বাড়বে, বৃত্তকলার ক্ষেত্রফলও বাড়বে, সমানুপাতিক আর কি, ঠিক আছে। তো আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে, ওকে, ডান। এরপর দেখো আমরা কি করব, কোণক কোণক সম্পর্কে পড়বো। দেখো কোণক কিন্তু আমাদের একদম পরিচিত একটা জিনিস, কারণ অনেকে এখানে কোন খাইতে পছন্দ করো, ঠিক আছে, ঠান্ডা জিনিস। যাই হোক, ঠান্ডার মধ্যে ঠান্ডা জিনিস খেতে নাই, কারণ ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, কোণক হচ্ছে কি এই ঠিক এরকম, ঠিক আছে, যার কিছু কিছু অংশ মানে তিন তিন 2 থেকে 3টা অংশ আছে, সেগুলোকে কি কি নামে অভিহিত করা হয়। নিচে যেটা থাকবে দেখবা যে হচ্ছে কি, আমরা যখন কোন খাই দেখবো, যখন আমরা খাই ওটা কিন্তু স্পেসটা অনেক বড় থাকে, হ্যাঁ, আর নিচের দিকে কি একদম সরু থাকে, ওই সরু অংশটা হচ্ছে কি শীর্ষ ভায়া, ঠিক আছে, এবং মাঝের অংশটা হচ্ছে বক্রতল, এবং উপরে যে আমরা থাকি, উপরে যে আমরা খাই সেটা কি আসলে বৃত্তাকার ভূমি। ওই তুমি যে কোন খাও ওইটাকে উল্টা করে ধরো, তাই কিন্তু তুমি কি কোণক পেয়ে যাবে, ক্লিয়ার। আমরা যে কোণ খাই সেই কোণটাকে কি আমরা উল্টো করে ধরবো, তাই কি আমরা কোণক পেয়ে যাবো। তো সেটা কি তাহলে নিচে বড় অংশটা বৃত্তাকার ভূমি, এবং মাঝের অংশটা হচ্ছে বক্রতল, এবং উপর অংশটা হচ্ছে শীর্ষ, ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে ক্লিয়ার করে দেখতে হলে এখানে দেখতে পারো তোমরা, এই যে লম্ব, এটাকে বলা হয় লম্ব বা এইচ হাইট, উচ্চতা, এবং এটাকে বলা হয় হেলান উচ্চতা। এটা কি বলা হয় ভাইয়া, হেলান উচ্চতা, হেলা, খাতায় লিখে রাখো সবাই, কাজে লাগবে, হেলানো উচ্চতা। আর আরতে তো সবাই জানো রেডিয়াস মানে কি ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। আর এই যে গোল দেখতে পাচ্ছ না এখানে, এই যে বড় একটা গোল, এটা কি একটা দেখো বৃত্ত, এটা কিন্তু একটা বৃত্ত, দেখছো। তাহলে কোণকের ভেতরে অনেক কিছু আছে, বৃত্ত আছে, তারপরে হেলান উচ্চতা আছে এল, এবং হাইট উচ্চতা আছে, এবং আর ব্যাসার্ধ আছে, ঠিক আছে। তাহলে আমরা কোণক সম্পর্কে হালকা একটু পরিচিত হয়ে নিলাম। এরপর আমরা কোণক সংক্রান্ত কিছু সূত্রগুলি পড়বো। দেখো কোণকের ভূমির ক্ষেত্রফল, এই যে আমি একটু আগে কিন্তু বলছি যে কোণকের নিচে যেটা থাকবে, কোণকের নিচে কিন্তু কি থাকে ভাইয়া, বৃত্ত থাকে, এই যেরকম একটা বৃত্ত থাকে, হ্যাঁ। তো এই বৃত্তের ক্ষেত্রফল তো আমরা একটু আগে আলোচনা করলাম, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি ভাইয়া, পাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কি কোণকের ভূমির ক্ষেত্রফল, আর কোণকের ভূমি মানে হচ্ছে কি বৃত্তাকার। কোণকের ভূমি যেহেতু বৃত্তাকার, সো বৃত্তের ক্ষেত্রফলটা হবে কোণকের ভূমির ক্ষেত্রফল, যা পাই আর স্কোয়ার নামে পরিচিত, ঠিক আছে, ওকে। তারপর আমরা পড়বো এখন কোণকের বক্রতলের ক্ষেত্রফল। এই যে আমরা বলছি না একটু আগে, বক্রতল কোনটা, বক্রতল হচ্ছে এই সাইডে যারা থাকে, হ্যাঁ, মাঝখানে বলছিলাম, হ্যাঁ। যাই হোক, এই বক্রতলের ক্ষেত্রফলটা কি ভাই, একদমই ইজি, একদম ইজি, জাস্ট 3টা জিনিস গুণফল, হ্যাঁ। বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে কি পাই ইন্টু আর ইন্টু
এল। এই যে এতে হচ্ছে কি বলছিলাম, ব্যাসার্ধ। এতে বলছিলাম কি ভাইয়া, ব্যাসার্ধ। আমরা যখন এই সংক্রান্ত অনুশীলনী ম্যাথ করবো একটু পর, তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? তো এখন বেসিক ধারণাটা নিয়ে রাখো। এলতে হচ্ছে কি ভাইয়া, হেলান উচ্চতা। ঠিক আছে, হেলানো উচ্চতা। আচ্ছা, তাহলে কি আমরা এল পড়লাম আর পড়লাম পাই পড়লাম, তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে কি ভাইয়া, পাই আর এল। এটা মনে রাখা একদম ইজি। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমরা কি করব, এই যে দেখছো আমরা যে সূত্রটা পড়লাম এখন, পাই আর এল, তার মানে কি এইটা হচ্ছে আর, এটা হচ্ছে হেলানোচ্চতা এল, এবং এর সাথে যদি পাই গুণ করো তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তো আশা করি যদি আগের চিত্রতে সমস্যা হয় তোমরা এই চিত্র দিয়ে মনে রাখবা। এই চিত্র দিয়ে মনে রাখা একদম ইজি, একদম ইজি, একদম। ঠিক আছে, ওকে। মানে ভিতরে যা আছে উঠলে কি বক্রতা, আর নিচে কি আছে, ভূমি আছে, উপরে শীর্ষ। শীর্ষের তো কোনো কাহিনী নাই এখানে, এখানে ভূমি আর হচ্ছে বক্রতা নিয়ে কাহিনী যত। ঠিক আছে, এবার দেখো কোনকে সমগ্রতলের ক্ষেত্রফল একদম ইজি। কারণ কি দেখো, আমরা আমরা একটু আগে দুইটা সূত্র বলছি। ঠিক আছে, দুইটা সূত্র বলছি। একটা হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল, ভূমি মানে কি, যে বৃত্তাকার। ভূমি মানে কি ভাইয়া, বৃত্তাকার। ওটার ক্ষেত্রফলটা কি ছিল, পায়ের স্কয়ার ছিল। ঠিক আছে, ওটার ক্ষেত্রফলটা কি ছিল ভাইয়া, পায়ের স্কয়ার। এবং এবং মানে ভূমির ক্ষেত্রফল, এটা আমি বোঝাচ্ছি যে ভূমির ক্ষেত্রফল পায়ের স্কয়ার এই বৃত্তাকারের জন্য। আর একটা কি পাইছি ভাইয়া, বক্রতলের ক্ষেত্রফল। হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল কি পেয়েছি আমরা, পাই আর এল পেয়েছি। হ্যাঁ, পাই আর এল পেয়েছি। এখন এখানে বলছে সমগ্র তল, মানে এই কোনকের ভেতরে যত তল আছে সমগ্র তলের ক্ষেত্রফল কত। মানে কি আমরা দুইটা ক্ষেত্রফল পড়ছি, সো এই দুইটা ক্ষেত্রফলের যোগফলই হবে সমগ্র তলের ক্ষেত্রফল। সো পায়ের স্কয়ার ইন্টু পায়ের স্কয়ার প্লাস পাই আর এল। ঠিক আছে, পাই আর এল। এই যে এটা হচ্ছে কি ভাইয়া, কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সরি। তো আশা করি যে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল তোমাদের ক্লিয়ার। এরপর দেখো আমরা আয়তন পড়বো। দেখো সবসময় মাথায় রাখবা যে ক্ষেত্রফল যেটা, যেটা হচ্ছে কি ভাইয়া, ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফলে লাগে হচ্ছে মাত্র দুইটা জিনিস। ঠিক আছে, দুইটা জিনিস লাগবে। আর আয়তন যদি বলে, হ্যাঁ, আয়তন যদি বলে তাহলে কি লাগবে, তিনটা জিনিস লাগবে, মানে তিনটে ভ্যালু লাগবে। ঠিক আছে, আর ক্ষেত্রফল থাকলে ওটাকে আমরা বলি বর্গ মিটার বা বর্গ একক। মোট কথা বর্গ একক, এককের জায়গায় মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, বা হচ্ছে মিলিমিটার হতে পারে। এবং আয়তনের জায়গায় কি হয় ভাইয়া, আয়তনের জায়গায় ইউজ করবো আমরা ঘন মিটার বা ঘন একক বা ঘন কিলোমিটার, যত যাই বলো আর কি, মোট কথা ঘন উচ্চারিত হবে তিনটা জিনিসের জন্য। আর দুইটা জিনিসের জন্য বর্গ বর্গ আমরা ইউজ করে থাকি। ওকে, এরপর দেখো আমরা মেন ম্যাথে চলে যাই। তো কোণের আয়তনের সূত্রটা কি, এই জাস্ট হচ্ছে এইটা, 1/3 বা 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে কি ভাইয়া, কোণকের আয়তনের সূত্র। এটা একদম টোটস রাখতে হবে। ঠিক আছে, ওকে, ডান। এই সূত্রটা মনে রাখবা। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করব, তাহলে কি কোণক সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা শেষ। ঠিক আছে, তার এরপর আমরা অনুশীলনী ম্যাথ করব। যখন অনুশীলনী ম্যাথ করব তখন কিন্তু আমাদের আরো ক্লিয়ার হবে। তো দেখো এখন আমরা গোলক নিয়ে আলোচনা করব। দেখো গোলক কিন্তু আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি, গোলক জিনিসটা, ফুটবল যেমন, ঠিক আছে, বাস্কেটবল, এগুলো সব কি গোলক। তো আগে সংজ্ঞাটা পড়ে নি। দেখো সংজ্ঞাটা হচ্ছে বৃত্তের ব্যাসকে স্থির রেখে, বৃত্তের ব্যাস মানে কি, দেখো এই যে বৃত্তের ব্যাস মানে কি, এর ভেতরটা। ঠিক আছে, যদি এটা কেন্দ্র হয়, ধরো ও একটা কেন্দ্র, তাহলে বৃত্তের ব্যাস কোনটা, এটা বৃত্তের ব্যাস। ঠিক আছে, বৃত্তের ব্যাসকে স্থির রেখে, মানে নাড়াচাড়া করবো না এটাকে। ঠিক আছে, ব্যাসকে স্থির রেখে বৃত্তটিকে ওই ব্যাসের চারদিকে ঘোরালে, মানে কি এই ব্যাসের চারদিকে আমি এই যে বৃত্তগুলো কি করতেছি, ঘোরাইতেছি বৃত্তটা। ঠিক আছে, তুমি যদি হচ্ছে ভেঙে দেখো তাহলে কি আরো আরো ভালোভাবে দেখতে পারবা। এই যে এগুলো কি করতেছি ভাই, আমি ঘোরাইতেছি, মুভ করতেছি। ঠিক আছে, মুভ করতেছি। সো এরপর কি বলছে, যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে গোলক বলা হয়। ঠিক আছে, একদম ইজি, একদম ইজি। যারা বুঝো নাই তারা নিচের চিত্রটা দেখলে আশা করি বুঝতে পারবা। যেমন এই দেখো, দেখছো আমি কিন্তু একটু আগে এরকম করে একটা চিত্র এঁকে দিলাম। ঠিক আছে, এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আবার এই দেখো ফুটবল আছে, দেখছো এটাও কি একটা গোলক। ঠিক আছে, কারণ দেখো এই যে সংজ্ঞা কি বলছে, ব্যাসকে স্থির রেখে, এই যে ভিতরে আমরা একটা ব্যাস আঁকলাম ফুটবলের ভিতর দিয়ে। ঠিক আছে, এখন এটা কি আমরা কেন্দ্র দিলাম, এর ভেতরে এই চারদিকে, এই চারদিকে কি বৃত্তটাকে ঘোরালে যে যা উৎপন্ন হয় তা হচ্ছে গোলক। তো আশা করি গোলকের ধারণা তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, তো এখন আমরা ধীরে ধীরে গোলক নিয়ে আলোচনা করবো এবং গোলকের সূত্রগুলো শিখবো। দেখো প্রথমে আমরা কি শিখবো, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের পৃষ্ঠতলের
ক্ষেত্রফল। ঠিক আছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে একদম ইজি। ঠিক আছে, পায়ের স্কোয়ার হচ্ছে দুইটা করে থাকবে দুই পাশে, তাহলে কি দুইটা পায়ের স্কোয়ার দুইটা পায়ের স্কোয়ার, সো কি হয়ে যাবে, এটা 4টা পায়ের স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4 পায়ের স্কোয়ার। একদম ইজি মনে রাখার টেকনিক, 4 পায়ের স্কোয়ার। এটা কি ভাইয়া, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এরপর দেখো আমরা পড়বো গোলকের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফল দেখো, আমরা উপরে কি পড়ছি সবাই খেয়াল করো, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো গোলকের পৃষ্ঠতল মানে কি, গোলকের পৃষ্ঠতল যে কথা, গোলকের ক্ষেত্রফল একই কথা। ঠিক আছে, তাহলে কি হবে ভাইয়া, 4 পায়ের স্কোয়ার, 4 পায়ের স্কোয়ার বর্গ একক হচ্ছে কি গোলকের ক্ষেত্রফল। ঠিক আছে, আবার তোমরা প্যাচ লাগিয়ে দিও না, বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আলাদা, আবার বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আলাদা। ঠিক আছে, আর গোলক কিন্তু আবার আলাদা, একটু ডিফারেন্স জাস্ট। এটা হচ্ছে কি পায়ের স্কোয়ার। ঠিক আছে, ওকে ডান। এরপর আমরা পড়বো গোলকের আয়তন সম্পর্কে। গোলকের আয়তনের সূত্র তোমরা লিখে নাও, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় হচ্ছে তোমাদের যারা সিনিয়র ভাই, যারা পরীক্ষা দিয়েছে ইন্টার সিনিয়র, তাদের কাছে শুনে দেখো, বারংবার প্রশ্নটা আসছে। ঠিক আছে, এবং তুমি নিজে দেখতে পাবা বিভিন্ন বোর্ড পরীক্ষায়, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, প্রত্যেক বোর্ডে দেখবা যে গোলক থেকে একটা প্রশ্ন কি এসেই থাকে। হ্যাঁ, একটা প্রশ্ন কি এসে থাকে মাস্টলি। তো যাই হোক, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সবাই শিখে রাখো। কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আর মাথায় রাখবা যে আয়তন মানে হচ্ছে ঘন একক। ঠিক আছে, আর ক্ষেত্রফল মানে হচ্ছে কি বর্গ একক। এই জিনিসটা খুব খেয়াল করে, অনেকে কিন্তু একক ভুল করে। একক ভুল করার কারণে পরীক্ষা কিন্তু অনেকে মার্ক কম পায়। ঠিক আছে, 1 অঙ্ক হয়েছে মনে করো, ওটা ধরো 4 মার্ক পাইতা, বাট কি একক না দেওয়ার কারণে অনেক টিচার কেটেও দেয়, আবার অনেকের ধরো একটু মায়াদা থাকলে কি 3 মার্ক দিয়ে দেয়, মানে এই যে 1 নাম্বার তুমি এখানে কম পেয়ে গেলা। ঠিক আছে, সো খুবই খেয়াল করে একক গুলো দেওয়ার ট্রাই করবা সব সময়, আগে একক দিয়ে খেয়াল রাখবা, কতক্ষণ মাথায় থাকে। এরপর দেখো আমরা কিছু ম্যাথ সলভ করবো। এই ম্যাথ সলভ করলে আশা করি তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা আজকে কিন্তু কি কোনক আর হচ্ছে গোলক এবং প্রথমে যে একটু বেসিক আলোচনা করলাম, এগুলো নিয়ে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা তোমাদের অনুশীলনী বইতে আসে বা পেয়ে যাবা। তো দেখো কথা না বাড়িয়ে আমরা সলভ করি। এক নম্বর কি আছে যে 12 সেন্টিমিটার লম্বা কোনক আকৃতি একটি গাজরের বোটার দিকে ভূমির ব্যাস 2.5 সেন্টিমিটার, গাজরটির আয়তন কত। দেখো এইটা একদমই কিন্তু সোজা, কারণ দেখো আমি দেখতে বুঝতে পারছি এটা একটা কি, এটা হচ্ছে কোনক ভাইয়া, এটা কি একটা হচ্ছে কোনক আর কিচ্ছু না। ঠিক আছে, তো কোনকের ক্ষেত্রফল আমরা তো সবাই জানি। ঠিক আছে, যাই হোক আমরা কি প্রশ্নটা পড়ি, কি বলছে 12 সেন্টিমিটার লম্বা কোন আকৃতির একটি গাজর। যেহেতু বলছে এটা 12 সেন্টিমিটার লম্বা, তার মানে কি হাইট দেওয়া আছে, হাইট কি দ্বারা প্রকাশ করা হয়, এইচ দ্বারা, তাহলে কি দেওয়া আছে এইচ 12 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর কি বলছে ভূমির ব্যাস, ভূমির ব্যাস মানে কি এই যে এখানে কিন্তু ভূমি, এটা কিন্তু ভাইয়া ভূমি। আমি যদি একটু বড় করে চিত্রটা দেই তাহলে তো সবাই বুঝতে পারবা। এই যেটা কিন্তু কি একটা বৃত্তাকার, ভূমি বলতেছে, কারণ ভূমি কত ব্যাস, ভূমি মানে কি ব্যাসার্ধ, ভূমি মানে হচ্ছে কি ভাই ব্যাসার্ধ। কি বলতেছে ব্যাস বলতেছে, তার মানে কি আমরা ব্যাস যদি পেয়ে থাকি, ব্যাস যদি পেয়ে থাকি ব্যাসার্ধ অবশ্যই পাবো, কারণ আমরা জানি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসের অর্ধেক কি ভাইয়া ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা, এবং এই ব্যাসকে প্রকাশ করা হয় 2r দ্বারা। সো আর সমান কি দেওয়া আছে তাহলে, এই 2.5 ভাগ হচ্ছে 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 2.5 কে যদি 2.5 কে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে কি ভাইয়া 1.25 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন বলছে গাজরটির আয়তন কত। আমরা আগে বলে নিছি যে গাজরটি যেহেতু কি একটা কোণাকৃতির, সো এর আয়তন কি হবে, আমরা জানি কোণকের আয়তন, কোণকের আয়তন কি আমরা সবাই জানি তো, তাই না, একটু আগে পড়ে আসলাম যে কোণকের আয়তনটা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। জাস্ট এখন মানগুলো জাস্ট বসে দিবা। কি আছে এখানে 1/3 পায়ের মান তোমরা সবাই জানি, পায়ের মান কি 3.1416, বা ক্যালকুলেটর ইউজ করে তুমি করতে পারো। আর স্কোয়ার, আর মানে কত বের করছি আমরা, দেখো এই তো তুমি কিন্তু মিটার নিলেও হবে এটা, বাট সেন্টিমিটার রাখলেও হবে, সমস্যা নাই। আর স্কোয়ার এইচ, এখন এইচ এর মানটা কত ভাইয়া 12। মোট কথা হচ্ছে এখানে দুইটাই সেম একক রাখতে হবে, যেহেতু এইচ তুমি সেন্টিমিটার রাখছো, সো আরো সেন্টিমিটার। ঠিক আছে, ওকে ডান। এখন দেখো তো আমরা মান নির্ণয় করব। দেখো এটা মান নির্ণয় কত আসে, সবাই ক্যালকুলেশন করো, দেন হচ্ছে আমার সাথে মিলাও, কেমন।
1.25 হোল স্কোয়ার, এরপর 12, এরপর হচ্ছে 3.1416, এরপর হচ্ছে 3, দেন মানটা হচ্ছে কত তোমার 19.635, বা হচ্ছে এটাকে এভাবে লিখতে পারো 19.64। এই যে আমি বলছি কিন্তু আয়তন, আয়তন এককটা কিন্তু ঠিক রাখতে হবে। আয়তন এককটা কি ভাইয়া, ঘনতে আসবে, মানে কি ঘন সেমি বা সেন্টিমিটার, বা এটাকে তুমি কি ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে পারো ইংরেজি অক্ষর দিয়ে 19.64 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে আশা করি সবার এই ম্যাথটা ক্লিয়ার। ওকে, ডান। এরপর দেখো আমরা কি করব। এরপর কি বলছে 2 নাম্বার বলছে যে চিত্রে সড়কে ব্যবহৃত, দেখো তোমরা কিন্তু সবাই এগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, কারণ যে রাস্তাগুলো হচ্ছে নতুন মেরামত করতেছে, সেই ক্ষেত্রে সেদিন দেখবা যে এক সাইড অফ করে দিচ্ছে, দেন পুলিশরা কি করে এই যে এটা দিয়ে কি করে আটকে দেয়, বা হচ্ছে পাশে দিয়ে কি রোডের পাশে দিয়ে রেখে দেয়। সো এটা আশা করি সবাই দেখতে পাচ্ছ। এইটা কিন্তু ক্রীড়াকৃতি, সবাই দেখে মানে এটা বাইরে থেকে কি দেখে বোঝাচ্ছে এটা কোনো আগাকৃতি। তো যাই হোক, আমরা পড়ি চিত্র সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিরেট ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল। দেখো ভূমির ক্ষেত্রফল কিন্তু বলতেছে এত বর্গ সেন্টিমিটার, এবং হেলানো তল দৈর্ঘ্য, হেলানো তল দৈর্ঘ্যকে আমরা কি পড়ছি এই এল দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু বলছি আমরা। ঠিক আছে, দেখো যাদের মনে আছে তাদেরকে ধন্যবাদ। দেখো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কিন্তু আমরা কি পড়ছি ভাইয়া, পাই আর স্কয়ার পড়ছি। ঠিক আছে, কারণ বৃত্তাকার। ওকে, এখন আমরা প্রশ্ন সলভ করবো। এট ফার্স্ট কি করবো আমরা 1 নাম্বার প্রশ্ন সলভ করব। 1 নাম্বার কি বলছে ভাইয়া, ঘনবস্তুটির বক্রতল রং করতে প্রতি বর্গ, প্রতি মানে কি ভাইয়া এক, 1 বর্গ সেন্টিমিটারে, 1 বর্গ সেন্টিমিটার মানে একটা ক্ষেত্রফল একক দেওয়া আছে, সেন্টিমিটারে 1.50 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে। তার মানে আমাদের 1 বর্গ মিটারের জন্য খরচ হয় কত, 1 বর্গ মিটারের জন্য খরচ হয় 1.5 টাকা। তাহলে আমাদেরকে আগে বর্গ সেন্টিমিটার বের করতে হবে। কিসের বর্গ সেন্টিমিটার বের করবো আমরা, আমরা বক্রতলের মানে ভিতরে স্পেসটা কি ভাইয়া, বক্রতল, সেই বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো তাহলে 1 নাম্বার আমরা কি করব, আগে দেখে নেব আর এর মানটা কত। এখানে দেওয়া আছে পাই আর স্কয়ার, দেখছো ভূমির ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে কত ভাইয়া 1256.6 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি অবশ্যই আর এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো যদি দেখি 1256, ঠিক আছে, 0.6, তারপরে কি 4, আমরা ভাগ করবো কি দিয়ে, পাই দিয়ে, পাই মানে কি 3.1416 দিয়ে, যত আসবে 400 আসে। হ্যাঁ, 400 আসে, ভাগ করলে আসে 400। তোমাদেরকে লাইভ একদম আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আর মানটা কত হবে, রুট ওভার 400 দিবা। ঠিক আছে, রুট ওভার আনসার কত আসবে ভাইয়া 20, আর মানটা কত ভাইয়া 20। এটা কিন্তু কি সেন্টিমিটার, এই যে আমরা আর পেয়ে গেলাম। এখন বলছে যে রং করতে আমাদের কি বের করতে হবে জানো বলছি, ভেতরের স্পেসটা বের করতে হবে। আর আমরা জানি ভেতরের স্পেসটা হচ্ছে কি বক্রাকার ক্ষেত্র। ঠিক আছে, তাহলে বক্রাকার ক্ষেত্রে কি আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা কি জানি আমরা সবাই, বক্রতলের ক্ষেত্রফল আমরা সবাই জানি পাই আর এল। ঠিক আছে, এইটা এই জাস্ট মান বসে দাও, এখন জাস্ট মানটা বসে দাও। পায়ের মান তোমরা জানি বা ক্যালকুলেটর দেওয়া আছে। ঠিক আছে, এরপর আর এর মানটা কত ভাইয়া, একটু আগে কিন্তু বের করছি 20, এবং এর মানটা কত, এই যে একটু আগে বলছি এর হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। সো এটা কি দেওয়া আছে 26 দেওয়া আছে, সো এখানেও কি 26ই হবে। ঠিক আছে, তাহলে আমরা পাই আর এল বের করে ফেললাম। দেখো কত হয় 26 গুণন 20 গুণন পাই। ঠিক আছে, এটা হয় তোমার কি, এটা হয় হচ্ছে, দেখো যারা করছো যাদের মিলবে তাদের হচ্ছে থ্যাংক ইউ। দেখো তোমরা হয়তো করে নিবা নিজে নিজে। ঠিক আছে, 1633 6 to 8 আসে, তার মানে তুমি 8-এর চেয়ে 1 ঘর বেশি নিতে পারো, 6 নিলেই হয়ে যাবে। তাহলে কি 1633.63, এটা কি ভাইয়া ক্ষেত্রফল যেহেতু বলছে, সো সেন্টিমিটার স্কোয়ার, আর সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে বর্গ সেন্টিমিটার, সবাই খেয়াল রেখো। এখন এই দেখো আমরা কিন্তু ভেতরের স্পেসটা, এই যে প্লাস্টিকের মতো ভেতরে এটার ভিতরে যে স্পেসটা, হ্যাঁ, সেটা কি আমরা কি করতে পারলাম, আমরা বের করে নিলাম, মানে বক্রতলের ক্ষেত্রফলটা বের করে নিলাম। এখন প্রশ্নে বলতেছে যে 1 বর্গ সেন্টিমিটারে 1.5 টাকা লাগে, তাহলে টোটালটা কত খরচ হবে। একদম ইজি, দেখো এখন তুমি নিজেই করতে পারবে এটা।
কারণ আমরা জানি কি এই যে একের জন্য, হ্যাঁ, 1 বর্গ সেন্টিমিটার মানে কি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার স্কয়ারে খরচ হয় কত টাকা ভাইয়া? 1.5 এত টাকা। ঠিক আছে, এখন কি করতে হবে? এই যে আমরা যতটা বের করছি 1633, অবশ্য বেশি পড়বে তাই না? আর বেশি হলে কি করি আমরা? গুণ করি। তাহলে কত হবে? 1.5 ইন্টু 16, তারপর কি 3363, এই যেটা এত টাকা। তার মানে কত আসবে ভাইয়া? 1.5 ইন্টু এত টাকা, তার মানে 2450.44 এত টাকা। তাহলে আশা করি সবাই এটা বুঝছো। একদম ইজি ভাই, একদম ইজি একটা কোশ্চেন। ওকে, এখন আমরা এটা হয়ে গেছে, হ্যাঁ, এখন আমরা কি করব? 2 নাম্বারটা সলভ করবো। দেখো 2 নাম্বারটা কিভাবে সলভ করা যায়। 2 নাম্বার বলছে ঘনবস্তুটিতে কতটুকু প্লাস্টিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে একদম ইজি। কতটুকু প্লাস্টিক আছে, তার মানে কি এর আয়তনটা বের করতে হবে জাস্ট। ঠিক আছে ভাইয়া, কি বললাম? এর জাস্ট আয়তনটা বের করতে হবে, কতটুকু প্লাস্টিক আছে। মানে ভেতরের স্পেসটা যে আমরা বের করছি একটু আগে, সেটা ছিল ক্ষেত্রফল। এখন কি আয়তন বের করতে হবে, ভেতরের আয়তনটা বের করা মানে হচ্ছে টোটাল কতটুকু প্লাস্টিক আছে সেটা। ঠিক আছে, মেন করবে। তো যাই হোক, আমাদের কি লাগবে? আমরা কিন্তু কি 1 নাম্বার থেকে কি পাইছি? আর পাইছি। আর কত পাইছি ভাইয়া? 20 পাইছিলাম। খাতা দেখে নাও সবাই, খাতা দেখে নাও, 20 সেন্টিমিটার পাইছিলাম। ঠিক আছে, এরপর আমরা এল তো এটা দেওয়া আছে কত ভাইয়া? 26 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আমাদের বের করতে হবে এখন এইচ কিন্তু কি দেওয়া নাই। ঠিক আছে, সো দেখো এই চিত্রটা, দেখো এই চিত্রটা, এই যে আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি, এই চিত্র দেখো, এখানে এইচ এর মান নাই, হ্যাঁ, এল এর মান আছে, আর এর মান আছে। এটা কিন্তু একটা কোণক, হ্যাঁ, আর এটা আমরা যে পড়তেছি এটাও কিন্তু কি ভাই? একটা কোণক। সো কোণকের ক্ষেত্রে এইচ এর মান বের করার প্রচেষ্টা কি? দেখো সবাই, এখানে এই যে এলটা কিন্তু অতিভুজ, এখানে এলটা কিন্তু অতিভুজ। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা সবাই আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে শিখে আসছি। সো দেখো আমি এখানে লিখে দেই যে এর স্কয়ার মানে হচ্ছে এইচ স্কয়ার প্লাস কি ভাইয়া? আর স্কয়ার। তাহলে আমাদের লাগবে এখানে এইচ স্কয়ার মানটা লাগবে। সো এইচ স্কয়ার আমরা বাইরে আনলাম, এবং ভেতরে কি থাকে তাহলে ভাইয়া? এল স্কয়ার মাইনাস আর স্কয়ার থাকে। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি? এইচ এর মান লাগবে, সো এখানে রুট ওভার দিতে পারি, এবং ভিতর এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। দেখো আমরা কিন্তু এখানে বের করে ফেলতেছি। এখন এল এর মানটা কত ভাইয়া? এল এর মানটা হচ্ছে 26। এখন দেখো তোমরা ক্যালকুলেশন করো, একদম ডিরেক্টলি করে ফেলো। ঠিক আছে, 26 স্কয়ার মাইনাস 20 স্কয়ার। ঠিক আছে, 26 20 স্কয়ার কত আসে? 276। এখন 276 আসে ভিতরে, হ্যাঁ, 276, তার মানে 276। এইটাকে তুমি রুট ওভার করো, যদি ভাইয়াটাকে কি করো? রুট ওভার করো, তাহলে কত আসে ভাইয়া? 16.613। ঠিক আছে, 16.6132। এত কিছু দরকার নাই, 3-4 ঘর পর্যন্ত লিখলে ইনাফ। তাহলে আমরা কি এইচ এর মানটাও কি এখানে ভাইয়া পেয়ে গেলাম? এইচ এর মানটা কত পেলাম এখানে ভাইয়া? 16.6132। আমরা 4টা লিখে দিলাম, কেমন? এইটা আমরা হচ্ছে কি এইচ এর মান পেয়ে গেলাম। এখন বলছে কি যে ঘনবস্তুটি কতটুকু প্লাস্টিক আছে, কতটুকু প্লাস্টিক আছে, তার মানে কি ভেতরের স্পেসটার টোটাল স্পেস চাইছে, মানে কি আয়তনটা চাইছে জাস্ট। ঠিক আছে, তাহলে আয়তনের সঙ্গে আমরা কি জানি সবাই? আয়তন ভি ইজ ইকুয়াল টু, ভি তে প্রকাশ করলে হবে সমস্যা, তুমি বাংলা লিখলেও হয়ে যাবে। আর কোনকের আয়তনের সূত্র আমরা সবাই কি জানি? 1/3 পাই আর স্কয়ার এইচ। দেখো ভাই, আমরা কিন্তু সব মান এখানে অলরেডি বের করে ফেলছি। জাস্ট এখন কি করবো ভাইয়া? জাস্ট মানগুলো জাস্ট বসাই দিবা, হ্যাঁ। সো 1/3 ইন্টু পাই লেখা দরকার নেই, পাই ক্যালকুলেটর ভিতরে আছে, আর স্কয়ার। আরটা কত পাইছি ভাইয়া? 20। এবং এইচ কত ভাইয়া? এখানে এইচটা কিন্তু আমরা এই দিকটাকে বের করলাম, 16.6132। তাহলে কি এখানে হোল স্কয়ার নাই। সো এখন দেখো, তোমাদের কিন্তু বারবার একটা কথা মনে করে দিতে যাচ্ছি যে সব সময় একক গুলা সেম রাখবা। এখানে কি 1 সেন্টিমিটার, এটা যদি মিটার থাকতো তাহলে অবশ্যই দুইটা কি এক করে নিতে হইতো, 2টা মিটার বা 2টা সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো খুবই খেয়াল করে ভাই। ঠিক আছে, এগুলো কিন্তু অনেকে তোমার সময় কি করবে, পরীক্ষা কিন্তু দেখবা যে তুমি শিওর দিয়ে এসে আসবা, মানে লিখে আসবা, বাট বাসায় দেখবা যে কারোর সাথে তোমার রেজাল্ট মিলে নেই। এর কারণটা কি ভাইয়া? তুমি একক গুলো ভালোভাবে খেয়াল করো নি। সো পরীক্ষার সময় আগে দেখবা ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে একক গুলো ঠিক আছে কিনা, কেমন? তো দেখো এখন আমরা এটা ক্যালকুলেশন করবো। এখন দেখো কত আসে।
16.6132, ঠিক আছে, ইন্টু 400, মানে একদম করে দিচ্ছি আর কি, 20-এর সাথে বেশি গুণ দিলে 400 হয়, ঠিক আছে, প্লাস পাই, সরি, ইন্টু পাই, এরপর হচ্ছে ভাগ 3। তাহলে আমাদের মান এসে পড়লো 6958, ঠিক আছে, 6958.92। এটা হচ্ছে কি আমার আয়তন, যেহেতু আর আয়তন বলছি তোমাদের কি ঘন বর্গ একক, তার মানে ঘন মানে কি কিউব দিলে হবে, সমস্যা নেই, যেহেতু সেন্টিমিটার করছি আমরা সেন্টিমিটার কিউব দেবো। তাহলে এই যে মানটা আমরা পাইলাম এটা হচ্ছে কি ভাইয়া, এটাই আনসার। আর আমি এখান থেকে পায়ের মানটা কিন্তু কি ক্যালকুলেটর দিয়ে করছি, হ্যাঁ। আর তুমি যদি 3.1416 দিয়ে করো পায়ের মান, তাহলে এটা মান আসবে 6957 মেবি, এরকম একটা মান আসবে, হ্যাঁ, মানে একটু একটা কম আসবে। সো দুইটা আনসার, এত ঘাবড়ানোর দরকার নাই, দুইটা দিলে তোমাকে নাম্বার ফুল দেবে, সমস্যা নেই। এটা ধরে কি ভাই আনসার। তো আশা করি তোমাদের 2 নাম্বার ম্যাথ ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা দেখো কি করব, 3 নাম্বারটা সলভ করবো, কেমন। দেখো 3 নাম্বার কি বলছে, 3 নাম্বারে বলছে একটি প্লাস্টিকের নিরেট গোলক, একটি প্লাস্টিকের কি ভাইয়া নিরেট গোলক। আচ্ছা শোনো, নিরেট গোলক যারা না বুঝো তাদেরকে আমি বলতে চাই যে নিরেট মানে হচ্ছে একদমই কোনো ফাঁকা জায়গা নাই, ঠিক আছে। দেখবা যে এক ধরনের মার্বেল আছে, একেবারে কি একদম এরকম আর কি, ভেতরে কোনো ফাঁকা জায়গা নাই, মানে ফাঁপা না, একদম নিরেট, ঠিক আছে। আর ফাঁকা গোলক মানে কি এরকম ফাঁকা আছে ভেতরে, এতটা কি না, মানে ঘন না, ঠিক আছে, একদম ফাঁকা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এই যে আগেরটা ছিল, আগেরটা কিন্তু ছোট ছিল, এটা কি ভেতরের ব্যাসার্ধ মানে কি আর এমনটা ছিল 6 সেন্টিমিটার। এবং বলছে যে গোলকটাকে গলিয়ে, মানে গোলকটাকে গলাইছে। আমরা জানি কি কোনো কিছু তাপ দিলে অবশ্যই সেটা বৃদ্ধি পায়, হ্যাঁ। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিষয়, তার মানে কি এটাকে গলাইয়া কি করছে এরা, এই বড় বানাইছে। এখন নতুন যেটা হয়েছে সেটার ব্যাসার্ধ হচ্ছে কি ভাইয়া, আর এটা 1 দিতে পারো, এটা 2 দিবা, 7 সেন্টিমিটার, ঠিক আছে। ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা মানে কি ফাঁকা আছে, ভেতরে ফাঁকা আছে, স্পেস আছে, গোলকে পরিণত করা হলে ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব কত। এই যে পুরুত্ব মানে কি জানো ভাইয়া, পুরুত্ব মানে কতটুকু মোটা সে, ঠিক আছে, বা ভেতরে ফাঁকা স্থান বাদ দিয়ে কতটুকু আছে, সেটা হচ্ছে কি তার পুরুত্ব। আমরা সবকিছু বের করব। দেখো তার আগে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে আয়তন দিয়ে করতে হবে, ঠিক আছে। দেখো আমি কিভাবে করি খুব ভালোভাবে খেয়াল করো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্লাস্টিকের যে নিরেট গুলোকের ব্যাসার্ধ দেওয়া ছিল সেটা কত ছিল ভাইয়া, 6 সেন্টিমিটার। তাহলে প্রথম ক্ষেত্রে লিখতে পারো প্রথম ক্ষেত্রে। দেখো তুমি কিভাবে লিখবা খাতায় সব কিন্তু আমি দেখে দিচ্ছি, কেমন। তো আশা করি না বোঝার মতো এখানে কিছু নাই, সবাই ভালোভাবে ক্লাসটা করো। প্রথম ক্ষেত্রে কি বলছে, 6 সেন্টিমিটার বলছে, তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন কি হবে, প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ যেহেতু 6 সেন্টিমিটার ছিল, সো প্রথম ক্ষেত্রে আয়তনটা কত হবে ভাইয়া, প্রথম ক্ষেত্রে আয়তনটা হবে, তুমি V1 দিতে পারো, মানে প্রথম আয়তন, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আয়তনটা কত হবে ভাইয়া। আর এটা কিন্তু কি গোলক, সো সবাই খেয়াল করে গোলকের আয়তনের সূত্র কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, কি ভাইয়া 4/3 পাই আর কিউব, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, আর পাই তো পায়ের মান তোমরা জানো 3.1416, আর 4/3 হচ্ছে সূত্র। তাহলে V1টা কি ভাইয়া 4/3 পাই, 8টা কত বলছি আমি 6, তাহলে কি 6 কিউব, ঠিক আছে। সো এটার মানটা আসবে কত ভাইয়া, এটার মানটা আসবে, আমরা একটু পরে করি, হ্যাঁ। এখন দেখো আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি হয়, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কি ভাইয়া, দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন যেহেতু ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বলছে, হ্যাঁ, যেহেতু ব্যাসার্ধ 7 সেন্টিমিটার বলছে, সো আয়তনটা হবে কি তাহলে বেশি, কত 4/3 পাই 7 কিউব, মানে আর কিউব এখন কি 7 কিউব। এই যে আমরা দুটো মান পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আসি মেন কথায়, এই দুইটা আয়তন তোমরা সহজে বের করতে পারবো। এখন বলছে ফাঁপা গোলকের, দেখো আমি যদি চিত্রটা একটু স্পষ্ট করে আঁকাই, তাহলে এখানে যে 8টা বলছে ব্যাসার্ধ কিন্তু কি ভাই, এখানে ব্যাসার্ধ কিন্তু এতটুকু দূরত্ব, ঠিক আছে, এখান থেকে একদম লাস্ট পর্যন্ত 7 সেন্টিমিটার হয়েছে 6 থেকে, ঠিক আছে। এবং পুরুত্ব যে বলছে, পুরুত্ব মানে হচ্ছে এই যেগুলা, এগুলো কি পুরুত্ব। এখন দেখো তাহলে আমরা যদি এই আগেরটার ব্যাসার্ধের সাথে আগেরটার ব্যাসার্ধ, এবং মোট কথা ব্যাসার্ধ আমি ধরলাম না, আয়তন,
আগেরটার আয়তনের সাথে V1 এবং V2 এর কিন্তু আমরা সামঞ্জস্যপূর্ণ একটা কি লিখতে পারি, সমীকরণ লিখতে পারি। কারণ আমাদের একটা সমীকরণ বানাতে হবে, সমীকরণ বানানো না ছাড়া কিন্তু আমরা কি আর মানটা পাবো না। সো পুরুত্ব বের করতে হলে আমাদের কি করতে হবে আগে ভাইয়া, এই যে V1 এবং V2 এই দুইটা হচ্ছে একটা সাম্যাবস্থার উপর সাম্যাবস্থার মতো কি একটা আমাদের কি করতে হবে, একটা সমীকরণ বানাতে হবে। মানে কি ডান পক্ষ বাম পক্ষ যেন সেম থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা V1টা V2 সাথে কিভাবে লিখতে পারি, এই যে যতটুকু বাড়ছে ততটুকু কিন্তু আমরা কি পুরুত্বের সাথে বিয়োগ দিলে কি পেয়ে যাবো, প্রথমটা পেয়ে যাবো। এটা খুবই খুবই মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা। দেখো তাহলে আমরা একটা সমীকরণ কিভাবে বানাতে পারি, যে প্লাস্টিকের পুরুত্ব মানে হচ্ছে এখানে এই যতটুকু পুরুত্ব যে বলতেছি আমি, এটা ধরো আমরা আর ধরলাম। ঠিক আছে, ব্যাসার্ধ তোমার হচ্ছে ফাঁপাগুলোকে পুরুত্বটা কি ধরলাম ভাইয়া, আর ধরলাম। ঠিক আছে, এখন যদি আর ধরি, ঠিক আছে, তাহলে কি হবে আমাদের আয়তনটা কি হবে ভাইয়া, আয়তনটা কি হবে অবশ্যই সাতের চাইতে কম হবে ব্যাসার্ধটা। তাহলে কি হবে 7 - r। এটা কি, এটা হচ্ছে তোমার এই যে আগের টার্ম বলছি না, সমীকরণ মানতে হলে কি অবশ্যই দুইয়ের সমান রাখতে হবে। সো এটা হচ্ছে 7 - r। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ায়, দেখো এক্সাক্ট সমীকরণটা কি দাঁড়ায়। এখন আয়তনটা এটা বের করে নেই, যে ধরো হচ্ছে এটা V3, হ্যাঁ, এটা হচ্ছে তোমার এটা V2 আর একটা হচ্ছে কি V3। V3 কত আসবে ভাইয়া, V3 হচ্ছে তোমার 4/3 এবং নতুন যে ব্যাসার্ধ পাইছো, ঠিক আছে, সমান করার জন্য আগেরটার মতো, সেটার তোমার হচ্ছে কত হবে 4/3 পাই তো হবে অবশ্যই, পাই r3। আরটা তখন কত হবে 7 - r হয়ে যাবে। ঠিক আছে, এত কিউব। তাহলে দেখো আমরা তিনটে সমীকরণ এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের সমীকরণটা লিখতে হবে। সমীকরণটা কি ভাইয়া, দেখো আমি মুছে লিখি, তোমরা এতটুকু আগে খাতায় সুন্দর করে তুলে নাও কেমন, তাহলে আমরা লিখতে আমাদের কি সুবিধা হবে। তাহলে সমীকরণটা কি হয় ভাইয়া, সুন্দর করে লিখবা এখানে শর্ত মতে। হ্যাঁ, শর্ত মতে লিখলেই সবচেয়ে বেটার হয়, শর্ত মতে। ঠিক আছে, লিখতে পারি আমরা এই পাশে যে নতুন আগেরটার আয়তন ছিল যখন 6 সেন্টিমিটার, যখন নিরেট গোলক ছিল তখন এটার আয়তন ছিল 4/3 পাই 6³ ছিল। ঠিক আছে, আমি এখন সব হিসাব এখানে একত্র করে দিব। এরপর আমি বলছি যে যাতে করে এমন ভাবে সমীকরণটা লিখবা যাতে করে তোমার কি প্রথমটা ছিল নিরেটটা এবং ফাঁপাটা, এই দুইটা কিন্তু কি মানে কোনো চেঞ্জ না হয়, একদম সেম থাকে। তাহলে কি করতে হবে আমাদের 4/3 পাই r3, এখানে ছিল 7³। ঠিক আছে, V2 আর কি, V2 মাইনাস আমরা V3 দেবো এখন 4/3 পাই 7 - r3। তাও দেখো এই যে V3 এটা ছিল কি ভাইয়া, এটা ছিল V3, হ্যাঁ, এটা ছিল V2 এবং এটা প্রথমটা ছিল কি V1। ঠিক আছে, তাহলে আমরা V2 থেকে যদি দেখো V2 মানে কি আমরা যে ব্যাসার্ধ বাড়াইছি গলায়া, সেটা যে কতটুকু বাড়ছে, হ্যাঁ, সেটা যতটুকু বাড়ছে ততটুকু আমরা বিয়োগ দিছি এখানে, ততটুকু বিয়োগ দিলে তোমরা কি পেয়ে যাবো এখানে V1টা পেয়ে যাবো। তার মানে কি দেখো এমন একটা সমীকরণ আমরা ক্রিয়েট করলাম এখানে, এই সমীকরণটা আর এই সমীকরণটা কি দুই পাশটা সেম হয়ে গেল। তো এখন দেখো আমরা বের করব, কিভাবে বের করবো দেখো। এখন এই দুই পাশে যদি আমরা কমন নেই, 4/3 কমন নেই, এখানে 4/3 বাই পাই, দেখো উভয় পাশে কিন্তু কি 4/3 পাই কমন যায়। ঠিক আছে, এখানে ধরো 6³ দিলা, আবার এই পাশেও কি 4/3 কমন নিলা পাই। ঠিক আছে, তাহলে এবার এই পাশে কি কি থাকে ভাইয়া, এই পাশে থাকবে তোমার 7³ মাইনাস 7 - r তারপর কিউব। ঠিক আছে, এগুলো থাকবে। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি ভাইয়া, 4/3 ইন্টু পাই বাদ দিতে পারি। তাহলে কি কি থাকে এখানে, দেখো সবাই, এইটা এবং কি এইটা কাটা। ঠিক আছে, এখন তাহলে কি থাকে দেখো সবাই, 6³ আমরা একদম ডিরেক্ট দিয়ে নেই, 6 এর পাওয়ার যদি কিউব দিয়ে আমরা থাকবে এখানে কত 216 216 থাকবে। ঠিক আছে, এবং এপাশে কি থাকে ভাইয়া, এপাশে এই যে 7 আছে না, 7 এর পাওয়ার কিউব দিব, তাহলে কত থাকবে 3 3 4 3 এটা থাকবে। এবং এখানে মাইনাস এই যে 7 - r তার হোল কিউব এটা থাকবে। ঠিক আছে, 7 - r তার হোল কিউব থাকবে। তো এখন দেখো আমরা কি করি, আমরা ডান পাশকে বাম পাশে এনে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো ইজি হয়ে যাবে তোমার জন্য। বা তুমি একটা কাজ করতে পারো, এখানে 216 আছে রেখে দিলাম, মাইনাস এই 343 এ পাশে নিয়ে ফেললাম,
এবং এ পাশে কি থাকবে ভাইয়া মাইনাস 7 মাইনাস আর তার হোল কিউব থাকবে। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি দেখো, বিয়োগ করে দিবা। 343 থেকে বিয়োগ দিবা কত ভাইয়া, 343 থেকে বিয়োগ দিবা 216, যা থাকবে কি এটা মাইনাসে, মাইনাস কি থাকবে ভাইয়া মাইনাস 1 to 7 থাকবে, এবং এই পাশে থাকবে কি মাইনাসে 7 মাইনাস আর হোল কিউব। সো এখন তুমি পক্ষান্তর করে ফেলতে পারো, কারণ উভয়কে মাইনাস করে দিতে পারো। থাকবে কি ভাইয়া 7 মাইনাস আর ইজ ইকুয়াল টু 1 to 7, এবং এই পাশে যে কিউব রয়েছে না একটা, সেই কিউবটা যদি এই পাশে চলে যায় তাহলে সেটা হবে এইরকম। ঠিক আছে, ঘনমূল আকারে যাবে। এখন তুমি ক্যালকুলেটরে চাপলে কি হয়ে যাবে ভাইয়া, এই 7 মাইনাস আর মানে তোমার 7 মাইনাস আর ইজ ইকুয়াল টু, এইটার মানটা হচ্ছে কত, এটার মানটা হচ্ছে 5.027 আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে তুমি এখান থেকে সুতরাং আর এমনটা বের করবা, একদম ডিগ্রি আমি বসে দিই, আর এমনটা হবে 1.97। এই যে আমরা যেহেতু পুরুত্তরটাকে কি ধরে নিয়েছিলাম ভাইয়া, পুরুত্তরটাকে কি আর ধরে নিয়েছিলাম, সেই আর এমনটা বের হয়ে আসছে। সো এটা হচ্ছে কি আমার আনসার। ঠিক আছে, তাহলে ফাঁপাগুলোকের যেটা পরে আমরা গলাইছিলাম, গলায় ফাঁপা করছি, সেই ফাঁপাগুলোকের পুরুত্বটা কত আসছে ভাইয়া 1.97 কি সেন্টিমিটার। ঠিক আছে, এককটা ফলাবে দিবা। আশা করি 3 নম্বর সবার ক্লিয়ার। ঠিক আছে, ওকে ডান। এরপর দেখো 4 নাম্বারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেম টু সেম আগের প্রশ্নের মতো। তোমরা এখন ভালোভাবে প্রশ্নটা কি করে নাও, একটু পড়ে নাও। হ্যাঁ, প্রশ্ন একটু ভালোভাবে পড়ে নাও। দেখো আগেরটার মতো, একদম আগেরটার মতো। ঠিক আছে, দেখো এরপর প্রথমে আমরা পড়ি। দেখো কি বলছে এখানে, চারটি নিরেট গোলক। হ্যাঁ, 4টা নিরেট গোলক বলছে, তার মানে কি এখন আগে ছিল একটা, এখন কি 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা নিরেট গোলকটা গলাইছে। গলায় কি প্রত্যেকটা ব্যাসার্ধ দিয়ে দিছে, বাট কি একটা ব্যাসার্ধ দেয় নাই। কোনটা, এটা একদম হাইট রাখছে। আর গোলক 4টি কি গলিয়ে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নতুন একটি নিরেট গোলক তৈরি করা হলো। ঠিক আছে, তো এখন এই নিরেট গোলকের আর যে দেওয়া নাই, এটা কত বলছে। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের বের করতে হবে এখন। তাহলে দেখো কি করব আমরা, প্রথমে যে ব্যাসার্ধ দেওয়া আছে এইটার ক্ষেত্রে আয়তন বের করব, এরপর 8 সেন্টিমিটার ক্ষেত্রে আয়তন বের করব, এবং 13 সেন্টিমিটার ক্ষেত্রে আয়তন বের করব, এবং 8 সেন্টিমিটার যে দেওয়া আছে এটার ক্ষেত্রে কি আয়তনটা বের করব। তাহলে দেখো প্রথম আয়তন কি হয়, আমরা V1 ধরে নিলাম, প্রথম ক্ষেত্রে কি V1 ধরে নিলাম। হ্যাঁ, মানে 3 সেন্টিমিটার ক্ষেত্রে আয়তনটা কত হবে 4/3 পাই আর কিউব, মানে কি 3 কিউব। ঠিক আছে, এটা হচ্ছে কি 4/3 আর কিউব, তার মানে তোমার হচ্ছে এটা আমরা রেখে দিলাম। এরপর V2 যেটা হবে, V2 কত 4/3 পাই আর কিউব, আর মানে কি এখন 8 কিউব। আমরা সবকিছু একত্রে করবো কেমন। এখন V3 মানে কি, এখানে তো আর এমনটা দেওয়া নাই, সো আরটাই আমরা লিখে দিলাম এখানে 4/3 পাই ইন্টু আর কিউব। ঠিক আছে, তার মানে কি এই যে আরেকটা মিসিং আছে কিন্তু। হ্যাঁ, এটা 4 দাও, এটা হচ্ছে আর 4 দাও, B4। তাহলে V3 কত ভাইয়া, V3 হচ্ছে এই যে 13 দেওয়া আছে এখানে, 4/3 পাই ইন্টু 13 কিউব। ঠিক আছে, 13 কিউব, 1 2 3 4টা হয়ে গেল। ঠিক আছে, এরপর বলছে যে গোলক 4টিকে গলিয়ে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নতুন একটি নিরেট গোলক তৈরি করা হলো। তার মানে কি যেটা পরিণত করছে তারও তো আয়তন আছে অবশ্যই, তাহলে আমরা B5 দিতে পারি এখানে, এখানে কি B5 দিতে পারি। তাহলে B5 কত হবে ভাইয়া 4/3 পাই আর কিউব, তার মানে কি 14 কিউব। ঠিক আছে, এটা হচ্ছে কি নতুন যেটা তুমি বানালা সেটা। ঠিক আছে, এখন দেখো আমরা যে 4টা মিলে একটা বানাইলাম, তার মানে আমরা বলছি যে এমন ভাবে একটা সমীকরণ তৈরি করতে হবে, আগের ম্যাথে বলছি আমরা এমন ভাবে একটা সমীকরণ বানাতে হবে যাতে করে বাম পক্ষ এবং ডান পক্ষ কি কোনো মানে পরিবর্তন না হয়, একদম ঠিক থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে বের করতে পারি। আমরা দেখো সবগুলো কিন্তু যোগ করে তো প্রথম নতুনটা বানাইছি, তাই না। তো আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে V1 প্লাস লিখতে পারি কি V2 প্লাস V3 প্লাস V4 ইজ ইকুয়াল টু আমরা কি V5টা লিখতে পারি। ঠিক আছে, এটা একদম ইজি। এখন কি আমরা হচ্ছে জাস্ট মানগুলো বসাবো। দেখো মানগুলো বসানোর জন্য আমি একটু ক্লিয়ার করে নিই, তোমরা সবাই খাতায় লিখে নাও এটা। দেখো তাহলে আমরা কি করব, মানগুলো এখন বসে দেব। প্রথমটা V1 ছিল 4/3 পাই আর কিউব, মানে কি 3 কিউব ছিল প্রথমটা, তারপরে প্লাস 4/3। আমরা কেন ক্যালকুলেশন করি জানো, কারণ হচ্ছে এখন যদি আমরা
ক্যালকুলেশন করি একত্রে তাহলে একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য মানে কাটতে আর কি, এর জন্য আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ, পাই 8 কিউব, তারপর ছিল কি 4/3 পাই 13 কিউব ছিল, ঠিক আছে, 13 কিউব প্লাস একটা হাইট ছিল কোনটা আর কিউব, 4/3 পাই আর কিউব ছিল। এই যেটা ছিল v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 ইজ ইকুয়াল টু v5। v5টা কত ছিল ভাইয়া 4/3 পাই 14 কিউব, ঠিক আছে। এখন দেখো আমরা কাটাকাটি করতে একদম ইজি হবে, দেখো, ঠিক আছে। এই যে পাই, এখানে যে আমরা কি 4/3 ইন্টু পাই, এটা কিন্তু আমরা কমন নিতে পারি। এটা কমন নেওয়ার পর আমরা কি লিখবো এখানে 3 কিউব, ঠিক আছে। তো এখানে আমরা স্কোয়ার দিচ্ছি, এখানে 3 এখানে কিউব হবে। হ্যাঁ, যাও 3 কিউব, তারপর কি এখানে 8 কিউব, তারপর লিখতে পারি 13 কিউব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিবা দিলে, ঠিক আছে। আর এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, 13 কিউব প্লাস কি আর কিউব, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই কেমন, কিউব ইজ ইকুয়াল টু, সবটা কিন্তু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, 4/3 এখানে যা আছে তাই লিখো, 4/3 পাই তারপর কি আর কিউব মানে 14 কিউব, ঠিক আছে। এই যে আমাদের হয়ে যাচ্ছে, দেখছো। এরপর দেখো এই যে আমাদের 4/3 পাই এবং 4/3 পাই ওই পক্ষ থেকে আমরা কি কেটে নিতে পারি। এখন বা এখানে কি থাকে, জাস্ট এই যে আমি আরো শর্ট করে তোমাদের দেখাচ্ছি, জাস্ট এখানে আর কিউবটা রেখে দিবা। হ্যাঁ, আর কিউবটা রেখে দিয়ে এই যেগুলো যে আছে এগুলো সবকিছু কি ডান পাশে বিয়োগ দিবা সুন্দর করে। তাহলে কি আমরা জানি 14 এর উপর কিউব দিলে কত আসে, তোমরা দেখে নাও 2744 আসবে, 2744 আসবে, কেমন 2744। আমি দেখে নিই 14, তারপর হচ্ছে কি কিউব, 14 এর উপর কিউব দিলে কত আসে ভাইয়া 2744 এটা আসে। এটা থেকে কি এই যে বাম পাশে যেগুলো আছে সবগুলার কিউব নিয়ে তারপর কি করে দিবা বিয়োগ করে দিবা। তাহলে বিয়োগ করলে কি কি আসে দেখো, 3 কে করলে 27 আসে, 27 আসে। তারপর আবার কি মাইনাস, যদি আমি 8 কে করি তাহলে কত আসবে 512 আসবে, 512। এবং যদি 13 কে করি তাহলে কত আসবে ভাইয়া 13 13 109 এবং আরো 13 গুণ করলে আসে 2197। সো এখন আমরা এখানে আর কিউব বের করব, তোমরা ক্যালকুলেশন করে দেখো। আর কিউব ইজ ইকুয়াল টু, সরি, আর কিউব যদি কত থাকে এখানে 8 থাকে। হ্যাঁ, কত থাকে ভাইয়া 8 থাকে। এখন যদি এই তিনটাকে ঘনমূল আকারে নয় বসে তাহলে এভাবে লিখতে হয়। তুমি ক্যালকুলেটর এখন চেপে দেখো আর এমনটা কত আসবে ভাইয়া, আর এমনটা আসবে কত 2, ঠিক আছে 2, ঠিক আছে। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম। তাহলে যদি বলে আর এমনটা কত তাহলে কিন্তু তুমি কি এই যে আনসার হয়ে গেল। এখন অনেকে ভাববে যে ভাইয়া এটা তো ক্যালকুলেশন না করতে পারি, তো হাতে কিভাবে করবো ক্যালকুলেটর না থাকলে। তো এটা অবশ্যই কি হাতে করা যায়, এটা কি ভাইয়া হাতেও ক্যালকুলেশন করা যায়। কিভাবে দেখো, 8কে আমরা ভেঙে লিখতে পারি, 8কে আমরা ভেঙে লিখতে পারি 2 পাওয়ার কি দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দিয়ে লিখতে পারি। এবং ঘনমূল মানে কি আমরা বলছি যে আমরা কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়ে যায় গুণ হয়ে যায়। এখন 3 এর সাথে 3 গুণ করো, ভাগ করো, কাটাকাটি করো, দেখো যে 2 থাকে। সো এই যেটা হচ্ছে কি আমাদের নির্ণয় আনসার আর এর মান, ঠিক আছে। তো আশা করি আজকে ক্লাসটা সবার ভালো লাগছে, ঠিক আছে। এরপরের অংশটা আমরা কি এর নিচে পেয়ে যাবা, সেখানে কি আমরা বাকি যেগুলো আছে বাকি পার্টগুলো আলোচনা করব, ঠিক আছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।